এডেন উপসাগরে আগুন, ডাচ জাহাজে হুথিদের মিসাইল হামলা। এডেন উপসাগরের অন্ধকার জলরাশিতে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সাগরের বুক জুড়ে ভেসে ওঠে ধোঁয়ার স্তম্ভ। লক্ষ্যবস্তু ডাচ পতাকাবাহী কার্গো জাহাজ মাইনারভাগ্রে। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রশ্ন জাগছে, এটি কি শুধু এক জাহাজের উপর আঘাত, নাকি বৈশ্বিক শিপিং রুটে নতুন আতঙ্কের সূচনা? রাতের আঁধারে হামলা, গভীর রাতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে জাহাজটিতে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার মধ্যরাতের পর আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘোষণা দেন। তার ভাষায়, দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু মালিকানাধীন কোম্পানি সেই সিদ্ধান্ত অমান্য করেছে। তাই এই অভিযান। ক্রুজ মিসাইলের সরাসরি আঘাতে জাহাজে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে বিশাল বাণিজ্যিক জাহাজটি। ঘটনায় অন্তত 2 নাবিক আহত হন, বাকি ক্রুরা প্রাণ হাতে নিয়ে ছুটতে থাকেন। জরুরি পরিস্থিতিতে একটি হেলিকপ্টার এসে 19 জন ক্রুকে সরিয়ে নিতে সক্ষম হয়। ডুবে যাওয়ার ঝুঁকিতে জাহাজ। হুথিদের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় জাহাজটি এখন ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা আরও সতর্ক করেছে, গাজা উপত্যকার ওপর আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে। লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজ চলাচলের ওপর তাদের ঘোষিত অবরোধ বলবৎ থাকবে। মালিকের হতাশা। ইউরোপের ভিডিও জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান স্প্লিটহফ জানিয়েছে, হামলায় জাহাজটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আগুনে পুড়ে যাচ্ছে জাহাজের ডেক, আর সেই আগুনের ভেতর থেকে উদ্ধার করা হচ্ছে আহত নাবিককে। অভিযান অ্যাসপাইটস এর ফুটেজে এক নাবিককে হেলিকপ্টারে তুলে নিতে দেখা যায়। এবছরের সবচেয়ে বড় হামলা। কর্মকর্তারা বলছেন, এডেন উপসাগরে চলতি বছরের এটি সবচেয়ে গুরুতর হামলা। এই ঘটনার আগে গত জুলাইয়ে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে এবারকার হামলা নতুন মাত্রা যোগ করেছে। হুথিদের শক্তির বার্তা। এই হামলায় শুধু একটি জাহাজ পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, বরং এটি এক ধরনের রাজনৈতিক বার্তা। হুথিরা দেখিয়ে দিল, তাদের হাতে এখন এমন ক্ষমতা আছে যা দিয়ে আন্তর্জাতিক শিপিং রুটকেও অচল করে দেওয়া সম্ভব। তারা গাজা যুদ্ধের ইতি টানা ছাড়া সমুদ্রপথের এই আগুন নেভাবে না। বিশ্বজুড়ে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, যদিও বিশ্ব তেল বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবুও বারবার এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যে ভয় ধরিয়ে দিচ্ছে। সাগরের রুটগুলো, যেগুলো দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের বাণিজ্য হয়, এখন পরিণত হয়েছে হুথিদের শক্তি প্রদর্শনের মঞ্চে। এডেন উপসাগরের সে আগুন তাই কেবল একটি জাহাজকে পোড়ায়নি, এটি বিশ্বকে মনে করিয়ে দিল, ইয়েমেনের পাহাড়ি উপত্যকা থেকে উঠে আসা হুথিরা এখন বৈশ্বিক খেলায় এক শক্তিশালী খেলোয়াড়। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট।
ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল। কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। আরব জাতি চীনের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে রণভূমিতে নামছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গাজা ও সীমান্ত পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে, যেখানে আরব দেশগুলো, বিশেষ করে মিশর, চীনের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। সিনাই উপদ্বীপে মিশর দীর্ঘ পরিসরের চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এই সিস্টেমের রাডার এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা 300 কিলোমিটার পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। গাজা, দক্ষিণ ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলো এখন এই শক্তির আওতায় এসেছে। মিশরের সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোতায়েনের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তারা নিশ্চিত করেছেন এটি মূলত ইসরায়েলকে গাজায় গাজাবাসীদের ওপর জোরপূর্বক আক্রমণ চালানো থেকে বিরত রাখতে নেওয়া পদক্ষেপ। সংকট তীব্র হলে সীমান্তের কাছে সৈন্যদের উপস্থিতি দ্বিগুণ করা হবে। সিনাই অঞ্চলে বিমান মোতায়েন এবং প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল, আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, মিশরের কর্মকর্তারা মানবিক আইন অনুসারে প্রতিক্রিয়া জানাবেন এবং ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর কায়রোর জন্য রেড লাইন। তারা কোনো গণস্থানান্তর গ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না বা অনুমতি দেবে না। তবে এই পরিস্থিতি শুধু আরবদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তি ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান, যেটি নিজস্ব সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে সবসময় শক্তির ভারসাম্য বজায় রেখেছে, এখন চুপচাপ নয়। গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ইরান তার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত প্রতিক্রিয়া প্রদর্শন করতে প্রস্তুত। IRGC এবং ইরানের সশস্ত্র বাহিনী হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে সতর্ক করেছে যে কোনো আগ্রাসন বা জোরপূর্বক পদক্ষেপ কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই অঞ্চলে শুধুমাত্র অস্ত্র প্রদর্শন করছে না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। যে কেউ আঞ্চলিক ভারসাম্য ভাঙতে চাইবে, তাকে নতুন মাত্রার প্রতিরোধের মুখোমুখি হতে হবে। মিশর এবং চীনের সমন্বয় এই বার্তাকে আরও শক্তিশালী করেছে। ইসরায়েল ইতিমধ্যেই সতর্ক। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রম নিয়ে তার উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। তবে চীনা প্রযুক্তি এবং ইরানের আঞ্চলিক শক্তি যোগ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা আরও কঠিন পরীক্ষার মুখে। এবার প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কি শুধু রণশক্তির প্রদর্শন, নাকি এটি একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য নয়া হুমকির বার্তা? ইতিহাসই বলবে, কিন্তু এখনই স্পষ্ট যে আরব দেশগুলো, চীন এবং ইরানের সমন্বিত শক্তি ইসরায়েলের জন্য ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল ড্রোন ও যুদ্ধ বিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা। 6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো।
কাতার, যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহাই যুদ্ধের আঁচে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, ওআইসিতে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের ওপর সরাসরি পাল্টা হামলা চালাবে? গ্রিকের জবাব, না। কাতারের সে সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জিসিসির মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলোর ঐক্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন, এরপর সৌদি যুবরাজও পৌঁছেছেন। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর উপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে। আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে। কাতারের মাটিতে 8,000 মার্কিন সেনা মোতায়েন, সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবু ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি, বরং কাতার দাবি করছে হামলার 10 মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের ওপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায়, ইসরায়েলের এই অভিযানে নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদের একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের ওপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক মঞ্চে কতটা দৃঢ় অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। কাতারে ইসরায়েলের হামলা এক নতুন বিপদের সূচনা। পৃথিবীতে যদি কোনো দেশ মনে করত যে ইসরায়েল কখনো তাদের উপর হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ, ইসরায়েলের জন্য হুমকি নয়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, এগুলো বিশ্লেষকরা বলতেন। তবে সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল হামলা করল কাতারের উপর। কাতারের উপরে হামলা শুধু একটি দেশকেই বিপদে ফেলল না, বরং একটি বৃহত্তর সংকটের জন্ম দিল। আন্তর্জাতিক মহল কি এবার নীরবে থাকবে? কাতারের প্রতিক্রিয়া। কাতার ক্ষুব্ধ হয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সম্মেলনটি অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কাতার শুধু প্রতিরোধ করবে না, বরং সম্মেলনেই ঠিক করবে ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে আন্তর্জাতিক মহল থেকে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ইসরায়েলের হামলার বিরুদ্ধে এক বিবৃতি দিয়েছে। এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সাথে সংহতি প্রকাশ করেছে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বিবৃতির সাথে একাত্ম হয়েছে, যা অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলকে সমর্থন করে এসেছে। সৌদির সতর্কতা। সৌদি আরবও এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে, এই হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সৌদি আরব কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের দাবি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি বলেছেন, হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে, নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে প্রশ্ন, এই হামলা কি কাতার ও তার মিত্রদের জন্য নতুন বিপদের সংকেত? যদি ইসরায়েল এমন একটি দেশেও হামলা করতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবে পরবর্তী টার্গেট কোথায়?
কাতারের ওপর হামলা শুধুমাত্র একটি দেশকেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও শান্তির পক্ষে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাতার জানিয়ে দিয়েছে তারা একা নয়। আন্তর্জাতিক সমর্থন এবং সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশের সহযোগিতা এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। আর এখন সবার চোখ এই মুহূর্তে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপ নিতে দেখার দিকে। দোহার আকাশে যুদ্ধ বিমান ছুটে গেল, আর তারপরে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো নগরী। কাতারের হামাস সদর দপ্তরে ইসরায়েলি হামলা কেবলই স্থাপনার ওপর আঘাত নয়, এটি ছিল কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। পুরো আন্তর্জাতিক মহল হতভম্ব। এই ঘটনা শুধু কাতারের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন বিপদের সংকেত। কাতার কি একা থাকবে, নাকি তার পাশে দাঁড়াবে কেউ? যুদ্ধের এই পরিস্থিতি কেবল একটি দেশকেই বিপদে ফেলবে না, বরং তা এক বৃহত্তর প্রতিরোধের অগ্নিসংকেত হয়ে উঠবে। ইরান একটি প্রতিশ্রুতি, তবে এই যুদ্ধে কাতার একা না। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ফোন করেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দেয় তারা কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। মুসাভি বলেন, ইসরায়েল এমন হামলা করতে পারত না যদি না যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিত। ইরান কাতারকে এক ভাইয়ের মতো সমর্থন জানায়, কারণ তাদের সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করেছিল। কাতারের ক্ষোভ, তবে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি এই হামলাকে বিশ্বাসঘাতক আঘাত বলে উল্লেখ করেন। কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিল। কিন্তু ঠিক তখনই ইসরায়েল এই হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে দেয়। কাতারি মন্ত্রী আরও বলেন, ইসরায়েল পশ্চিমাদের সমর্থন ছাড়া কখনো টিকে থাকতে পারত না এবং তাদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনই মূল চালিকা শক্তি। ইরানের প্রতি কৃতজ্ঞতা। কাতারের মন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান সবসময় আমাদের পাশে ছিল, কঠিন সময়েও তেহরান আমাদের সাহায্য করেছে। কাতার আশা করে এবার শুধু সমর্থন নয়, বরং এক বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা দ্রুত বৈঠকে বসে সমাধান বের করার আশা করছে। আসন্ন সম্মেলন। এদিকে বিশ্ব দেখছে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো কী পদক্ষেপ নেয়। কাতারি প্রতিনিধিরা আশা করছেন আসন্ন ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপ নেবে। তারা বিশ্বাস করেন এই সম্মেলন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে তার প্রভাব পড়বে, আর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলের উপর। তবে এক ভয়াবহ নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারের উপর হামলার ঘটনা পুরো অঞ্চলের জন্য অগ্নি সংকেত হয়ে উঠেছে। ইরান তাদের বন্ধুকে একা ফেলবে না, আর কাতারও বুঝতে পারছে যে তাদের সংগ্রাম এখন শুধুমাত্র নিজেদের নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নিপরীক্ষায় কাতারের সামনে শুধু একটি যুদ্ধ নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সহযোগিতা এবং প্রতিরোধের শক্তি জেগে উঠছে। মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ, আর এই শব্দের মাঝে একটি নতুন বার্তা ভেসে উঠছে, যে অন্যায়ের পথে চলে তার জন্য কোনো জায়গা নেই। ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল দুবাইয়ের দরজা। বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সম্মেলন দুবাই ইয়ার 100 এবার ইসরায়েলের জন্য তিক্ত এক অভিজ্ঞতা হতে চলেছে। দীর্ঘ বছর ধরে ইসরায়েল এখানে অংশগ্রহণ করেছিল, কখনো নতুন প্রযুক্তি প্রদর্শন, কখনো বড় বড় চুক্তি নিয়ে আলোচনা। তবে এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই সম্মেলনে জায়গা নেই। কেন? কারণ কিছুদিন আগে কাতারের দোহায় হামাসের নেতাদের ওপর হামলা চালায় ইসরায়েল, এবং এই হামলা শুধু কাতারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় পদক্ষেপ। কাতারের এই আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাত দৃঢ়ভাবে কাতারের পাশে দাঁড়ায়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় যান এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই পদক্ষেপ আমিরাতকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না, এই বার্তা বিশ্বকে শোনানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
এবং এই সমর্থনই দুবাই ইয়ার 100 এর আয়োজনের সময় ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ইসরায়েল বিস্মিত, হতাশ। ইসরায়েল প্রথমে বিশ্বাস করতে পারেনি এমন ঘটনা ঘটবে। তাদের কর্মকর্তারা নিশ্চিত ছিলেন একে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশে সবকিছু তাদের হাতে থাকবে। তবে এই সিদ্ধান্ত তাদের কাছে বড় আঘাত হিসেবে এসেছে। এটা তো কাতারের জন্য বিশেষ কিছু, এমন ধারণাই ছিল তারা। কিন্তু আজকের বাস্তবতা তাদের কল্পনাকে ভেঙে দিয়েছে। তেল গ্যাসে ভরপুর এই অঞ্চলে শক্তির ভারসাম্য যে এক মুহূর্তে পাল্টে যেতে পারে তা তারা বুঝতে পারেনি। আমিরাতের শক্তি, ন্যায় এবং একতা। যেখানে ইসরায়েল শক্তি প্রদর্শন করেছিল, আমিরাত সেখানে ন্যায় এবং একতা প্রদর্শন করেছে। তাদের এই দৃঢ়তার ফলে তারা আরব বিশ্বের এক বড় নেতা হয়ে উঠেছে। সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশও কাতারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে। কাতারি বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত আমাদের ভাই কাতারের সাথে আন্তরিকভাবে দাঁড়িয়েছে। আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য, গার্গাস বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। কাতারের পর এবার কার পালা? কি অপেক্ষা করছে তুরস্ক, মিশর বা ইরাকের মতো দেশগুলোর জন্য? সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার, যা দীর্ঘদিন ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছিল, এখন নিজেই লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই হামলা শুধুমাত্র কাতারের বিরুদ্ধে ছিল না, এটি পুরো অঞ্চলের উপর ইসরায়েলের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় ধরনের বার্তা। ইসরায়েল যে কাউকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত, যেখানে তাদের প্রয়োজন মনে হবে। তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কাতারের পর কে হবে পরবর্তী টার্গেট? তুরস্ক, হুমকি কিন্তু সম্ভাবনা কম। তুরস্ক, যেটি ন্যাটো সদস্য দেশ, ইসরায়েলি হামলার সম্ভাবনা সঠিকভাবে কম বলেই মনে করা হচ্ছে। তুর্কি বিশ্লেষক বোক ওগলু বলেন, তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে, যদি তুরস্কের ভূখণ্ডে কোনো হামলা হয় তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কতটা কার্যকর হতে পারে? মিশর, আতঙ্ক এবং প্রস্তুতি। মিশর, যা কাতারের পাশে দাঁড়িয়েছে, এখন আতঙ্কিত। তারা জানিয়ে দিয়েছে, কাতারে ইসরায়েলি হামলার মতো যদি তাদের দেশের মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, তাহলে পরিণতি হবে বিধ্বংসী। মিশর এই হুমকির সাথে প্রস্তুতি নিচ্ছে এবং এটি নিশ্চিত যে তাদের ভূমি নিরাপদ রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরাক, পরবর্তী টার্গেট। ইসরায়েল ইরাকের দিকে তাকিয়ে থাকতে পারে। যদিও ইরাকে হামাসের কোনো সরাসরি উপস্থিতি নেই, তবুও সেখানে হামলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল হয়তো আগামী দিনে দ্বিতীয় সারির হামাস নেতাদেরও টার্গেট করতে পারে, এমনকি গাজা সংহতি আন্দোলনের কর্মীদেরও। এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইউরোপ পর্যন্ত গোপন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা বা সহায়তা। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য গ্যাব্রিয়েল সালমা বলেছেন, ইরাকের নিরাপত্তা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয়, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটা পরিষ্কার নয়। যুদ্ধের ছায়া। বিশ্ব এখন এক অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কাতারের উপর হামলা করার পর ইসরায়েল কি আরও নতুন নতুন দেশকে টার্গেট করবে? আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র দ্বন্দ্বের মধ্যে তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করবে তা দেখার বিষয়। হুথিদের বজ্রাঘাত, তেল আবিব থেকে রামনের রণক্ষেত্র। ইতিহাসের বুক চিরে আবারও গর্জে উঠল ইয়েমেনের পর্বত থেকে উঠে আসা বজ্র। হুথিরা জানালো, ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি হাইপারসনিক তীর ছুটে গেছে ইসরায়েলের দিকে। একসাথে, একযোগে এক অবিশ্বাস্য আক্রমণ, যেন আকাশের বুকে লেখা হলো প্রতিশোধের ঘোষণা। আমরা আঘাত করেছি, তাদের সেই দাবি রণাঙ্গনের ঢাকের মতো বাজল। ড্রোন আর ক্ষেপণাস্ত্র মিলে গড়ল এক অগ্নিঝড়, আর এই ঝড়ে টলমল করে উঠল সেই ভূমি যাকে পশ্চিমারা অদম্য দুর্গ বলে গর্ব করত।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাহস জোগাতে বলল, আমরা একটি ড্রোন ভূপাতিত করেছি। কিন্তু সত্যি কি তাই? টাইমস অফ ইসরায়েল জানালো, আশ্চর্যজনকভাবে কোনো সাইরেন বাজেনি, কারণ তাদের ভাষায় এটাই প্রোটোকল। অথচ হঠাৎই কেঁপে উঠল নেগেভ মরুভূমির বুক। সাইরেন বাজলো রামন বিমানবন্দরের পাশে। আতঙ্ক ছড়িয়ে পড়ল, এ যেন ডজাভু। মাত্র কয়েকদিন আগেই হুথিদের একটি ড্রোন আঘাত এনেছিল রামন বিমানবন্দরে। তখন তারা বিদ্রুপ করে বলেছিল, ইসরায়েলের আকাশ অজেয়, আমাদের হাতে তো তা ছিন্ন ভিন্ন। ফের তারা আবারও একই লক্ষ্যে বজ্রাঘাত করল, কিন্তু এবার কাহিনী আরো গভীর, আরো নাটকীয়। কারণ এর মাত্র 2 দিন আগে 9 সেপ্টেম্বর দোহায় বোমার ঝড় বইয়ে দিয়েছিল ইসরায়েলি যুদ্ধ বিমান। লক্ষ্য হামাসের শীর্ষ নেতারা, যারা তখন গাজার শান্তি চুক্তির আলোচনায় ব্যস্ত ছিলেন। দোহা, কাতারের রাজধানী, মুসলিম বিশ্বের কূটনৈতিক মঞ্চ, সেখানেই নেমে এসেছিল আগুন। ইসরায়েলের সেই হামলা যেন একটি বার্তা ছিল, আলোচনার টেবিলে বসার অধিকার ফিলিস্তিনিদের নেই। কিন্তু ইয়েমেনের আকাশ থেকে যে প্রতিধ্বনি ফিরল তা ছিল আরো কঠিন। হুথিদের কণ্ঠে গর্জে উঠল, দোহায় হামলা, তবে আমাদের উত্তর শোনো। আর সেই উত্তরে ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বজ্র ঝড়। হাইপারসনিক শব্দের থেকেও দ্রুত, আকাশ ছিঁড়ে নামা আগুন। এ যেন ভবিষ্যতের যুদ্ধ এসে দাঁড়িয়েছে বর্তমানের দরজায়। ইসরায়েল যার জন্য প্রস্তুত ছিল না। আইডিএফ বলল, আমরা প্রতিহত করেছি, কিন্তু বিশ্বমানব লিখল, বিমানবন্দরের আকাশে সাইরেন বেজেছে, মানুষ দৌড়েছে আশ্রয়ের খোঁজে, সন্ত্রস্ত হয়ে পড়েছে দক্ষিণ ইসরায়েল। আর এই ভয়ই হুথিদের বিজয়ের গান। এ যেন দাবার বোর্ডের নতুন চাল। একদিকে দোহা আঘাত, যেখানে হামাস নেতাদের রক্ত মিশেছে কূটনৈতিক আলোচনায়। অন্যদিকে ইয়েমেন থেকে ছুটে আসা প্রতিশোধ, যেখানে হুথিরা দেখিয়ে দিল, গাজার আগুন নিভে গেলেও প্রতিরোধের মশাল তারা হাতে রেখেছে। তেল আবিব ভাবছিল ইয়েমেন 1000 মাইল দূরে, কিন্তু আজ বোঝা যাচ্ছে দূরত্ব আর ঢাল নয়, আকাশের এই খেলায় হুথিদের ক্ষেপণাস্ত্র পৌঁছে যাচ্ছে সেই মরুভূমিতেও, যেখানে একসময় পর্যটকের ভিড় জমত। ইসরায়েলের জন্য এটি শুধু একটি আক্রমণ নয়, এটি এক প্রতীক, একটি বার্তা, যে বার্তা বলে প্রতিটি আগ্রাসনের উত্তর আছে, প্রতিটি বোমার প্রতিধ্বনি আছে। আর সেই প্রতিধ্বনি আসছে ইয়েমেনের পাহাড় থেকে। হুথিদের এই আক্রমণ আবারও প্রমাণ করল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু গাজা বা তেল আবিবের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি এক আঞ্চলিক দাবানল, যেখানে দোহা থেকে সানা, রামন থেকে তেহরান, সবাই যুক্ত হয়ে গেছে একই অগ্নিমালায়। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব একজোট। আসন্ন আঞ্চলিক উত্তেজনার মধ্যে কাতার ঘোষণা করেছে তারা দোহায় একটি জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে। এই শীর্ষ সম্মেলনটি বিশ্বকে জানিয়ে দেবে যে কাতার, সৌদি আরব এবং পুরো মুসলিম বিশ্বের একত্রে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। কাতারের নেতৃত্বে ঐক্য। কাতার ঘোষণা করেছে এই শীর্ষ সম্মেলনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে আরব ও ইসলামিক বিশ্বের একজোট প্রতিবাদ করা হবে। কাতারের সংবাদ সংস্থা জানিয়েছে, আলোচনার মূল বিষয় হবে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের আক্রমণ, যা কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করেছে। এই বিষয়ে সৌদি যুবরাজও মন্তব্য করেছেন, আমরা এই অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্বের আক্রমণ প্রত্যাখ্যান করছি। কাতারের বিরুদ্ধে যে হামলা হয়েছে তা আমাদের কাছে একটি গুরুতর নৃশংসতা। আমরা সব শক্তি দিয়ে কাতারের পাশে দাঁড়াতে প্রস্তুত। কাতারের পাল্টা আক্রমণের শপথ। এদিকে কাতারের সরকারও পাল্টা আক্রমণের শপথ নিয়েছে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, আমরা ইসরায়েলকে সম্পূর্ণভাবে দায়ী করছি এই আক্রমণের জন্য, এবং আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব। আমরা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, আইনি পদক্ষেপও নিতে প্রস্তুত। নেতানিয়াহুর তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার প্রতি তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যে সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে তাদের আশ্রয় দেওয়া দেশগুলোর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। কাতার, যেটি হামাসকে আশ্রয় দিয়েছে, আমাদের সমালোচনার শিকার হয়েছে। নেতানিয়াহু তার বক্তব্যে যুক্ত করেছেন, আমরা ঠিক একই কাজ করেছি যেভাবে যুক্তরাষ্ট্র 9/11 হামলার পর আল কায়েদার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। বিশ্বের দৃষ্টি কাতারের দিকে। এখন এই উত্তেজনার কেন্দ্রে কাতার, এবং মুসলিম বিশ্ব একযোগে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। কাতার, সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোর একত্রে দাঁড়ানোর ফলে ইসরায়েলকে তাদের কর্মকাণ্ডের পরিণতি মেনে নিতে হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আরো ঘনীভূত হতে চলেছে, যেখানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন হয়ে পড়েছে। কাতার একা নয়, এখন আরব ও ইসলামিক বিশ্বের এক শক্তিশালী জোট রয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করছে।
দক্ষিণ নেগেভ মরুভূমির আকাশে ভয়ঙ্কর সাইরেন। একদিকে সূর্য ওঠার আগেই হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের আকাশসীমায়। 11 সেপ্টেম্বরের ভোটটা যেন মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। 72 ঘন্টার মধ্যে 6টি দেশে ইসরায়েলের বোমার হানায় আরব বিশ্বের ধোঁয়াটে উত্তেজনা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা দ্বারা প্রতিহত হয়েছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা ধ্বংসের খবর পাওয়া যায়নি, তবে দক্ষিণ নেগেভের শহরগুলোতে সাইরেন বাজতে শুরু করে। আকাশে ভেসে উঠল যুদ্ধের আতঙ্ক, আর শান্তির স্বপ্ন যেন এক মুহূর্তে ছিঁড়ে পড়ল। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি জেট বিমান হামলা চালিয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়। আইডিএফ জানিয়েছে, এই বিমান হামলা হুথিদের পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে করা হয়। সানা ও আল জাউফ অঞ্চলে হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, প্রচারণা অফিস এবং জ্বালানি ডিপো। একাধিক যুদ্ধ বিমান আকাশে প্রায় 30টি যুদ্ধজাহাজ মোতায়েন করে 15টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য। ইসরায়েলি বিমান বাহিনী এটিকে তাদের দীর্ঘতম যুদ্ধকালীন ফ্লাইটগুলোর মধ্যে একটি বলে ঘোষণা করেছে। তবে যুদ্ধের গল্প এখানেই শেষ নয়। হুথিরা দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা সফলভাবে ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী আরও বলেছে, তারা গাজায় হামাস ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে ইসরায়েলি আক্রমণ করছে। এই সংঘর্ষ কেবল স্থানীয় যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তি, কূটনীতি এবং রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক। 18 মার্চ থেকে হুথিরা ইসরায়েলের দিকে 82টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে 35টি ড্রোন নিক্ষেপ করেছে। প্রতিটি হামলা যেন বলছে, ইসরায়েলকেও চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি রয়েছে। ইসরায়েলি প্রতিক্রিয়াও ভয়াবহ। আকাশে যুদ্ধ বিমান উঠছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, প্রতিটি সেকেন্ডে নতুন উত্তেজনা। কিন্তু হুথিরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করেছে। তারা জানে, যুদ্ধ এখন কেবল সামরিক নয়, এটি হলো রাজনৈতিক, কূটনৈতিক এবং আঞ্চলিক প্রভাব বিস্তার। দক্ষিণ নেগেভের মরুভূমির শহরগুলোতে সাইরেন বেজেছে, মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছে। আকাশে ছড়িয়ে পড়েছে আগুনের ঝলকানি, আর মাঠে ধ্বংসের চিহ্ন। কেউ জানে না এই উত্তেজনা কতদিন স্থায়ী হবে। ইয়েমেনি হুথি হামলা কেবল প্রতিরক্ষা নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তি খেলার নতুন নিয়ম ঘোষণা করছে। যুদ্ধের মাঝেও হুথিরা দাবি করছে, তারা গাজা ও ফিলিস্তিনিদের পাশে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নতুন ধাপের সংকেত দিচ্ছে। মধ্যপ্রাচ্য এবার থমকে আছে। আকাশ, মরুভূমি, শহর সবই যুদ্ধের নাটকের অংশ। হুথি, ইসরায়েল, গাজা, এই ত্রয়ীর লড়াই এখন কেবল সামরিক নয়, এটি হলো ইতিহাসের, কূটনীতির এবং রাষ্ট্রের মানসিকতার পরীক্ষা। এই সকাল, এই আকাশ, এই সাইরেন সবই বলে দিচ্ছে, মধ্যপ্রাচ্য যেন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।